আবার এমন কিছু উদ্ভিদ আছে যারা মাটি পানির সংযোগস্থল বা উভচর, মানে মাটি এবং পানি কাদা স্যাঁতসেঁতে এরকম জায়গায় জন্মাতে পারে। যেমন মনে করো কলমি, কচু, ঠিক না, নলখাগড়া, হোগল যেটাকে বলে, এই সমস্ত উদ্ভিদ কিরকম, এরা উভচর ধরনের। এরা মাটিতেও জন্মাতে পারে, কাদা জায়গায়ও জন্মাতে পারে, আবার মোটামুটি শুকনো হলেও তাতেও অসুবিধা হয় না, এরা উভচর ধরনের। আর এক ধরনের উদ্ভিদ আছে যারা পুরোপুরি স্থলচর, যারা একদম পুরোপুরি মাটিতে, পানি টানি খুব একটা পছন্দ করে না, মাটির মধ্যে পানি থাকলে ভালো, কিন্তু পানিতে নিমজ্জিত হলে আর বাঁচতে চায় না। তাহলে আবৃতবীজী উদ্ভিদের কিন্তু এই তিনটা ধরন আছে, কেউ জলজ, কেউ উভচর, কেউ স্থলজ। কিন্তু নগ্নবীজী যে উদ্ভিদ আমরা এখন পড়তেছি, এরা কিন্তু সবাই স্থলজ। নগ্নবীজীর মধ্যে উভচরও নাই, জলচরও নাই, সব স্থলজ উদ্ভিদ। তাহলে এটা একটা ক্যারেক্টার আমরা এখন বলতে পারি না? জি স্যার। লেখো, নগ্নবীজী উদ্ভিদ সমূহ স্থলজ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ জলজ বা উভচর হয় না। নগ্নবীজী উদ্ভিদ সমূহ স্থলজ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ জলজ বা উভচর হয়। নগ্নবীজী উদ্ভিদ সমূহ স্থলজ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ জলজ বা উভচর হয় না। বলো লিখতে পেরেছো কিনা? জি স্যার। নগ্নবীজী উদ্ভিদ সমূহ স্থলজ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ জলজ বা উভচর হয় না। এবার পরের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এবার আমি একটা ক্যারেক্টার বলি, দেখো আবৃতবীজীতে তুমি তাকাও, তোমার চারপাশের গাছপালার দিকে তাকাও, বড় বড় কাণ্ড বিশিষ্ট বৃক্ষ আছে, আবার ঝোপঝাড় বিশিষ্ট বা লতা জাতীয় কিছু উদ্ভিদ আছে, আবার একেবারে ছোট ছোট নরম কাণ্ড বিশিষ্ট কিছু উদ্ভিদ আছে, তাই না? কলা, কচু, হ্যাঁ, বিভিন্ন রকমের, এগুলো খুব নরম। যারা নরম ওদেরকে বলা হয় বিরুৎ, ইংরেজিতে বলে হার্ব, বিরুৎ। আর যারা একটু, ধরো লেবু গাছ, যে কোনো ছোটখাটো জবা ফুল গাছ, এরকম একটু ঝোপঝাড় যুক্ত বা লতা যুক্ত, ওদেরকে বলে গুল্ম। আর বড় বড় কাণ্ড বিশিষ্ট যারা, ওদেরকে বলে বৃক্ষ। তাহলে আবৃতবীজী উদ্ভিদরা বিরুৎ, গুল্ম বা বৃক্ষ, এই তিন রকমেরই হয়ে থাকে। না না, সময় কখন? আবৃতবীজী উদ্ভিদরা কয়টা বৈশিষ্ট্য লেখাইছেন স্যার এখন পর্যন্ত? একটা না দুইটা জানো। আবৃতবীজী উদ্ভিদরা নরম কাণ্ড বিশিষ্ট বিরুৎ হতে পারে, আবার হালকা শক্ত কাণ্ড বিশিষ্ট গুল্ম হতে পারে, আর একেবারে খুব শক্ত বড় বড় কাণ্ড বিশিষ্ট বৃক্ষ হতে পারে। কিন্তু এবার আসো নগ্নবীজীর কাছে তাকাই। আমি কিন্তু সবসময় এরকমটা করেছি যে আবৃতবীজী যেহেতু আমরা সবসময় দেখে থাকি আমাদের চোখের চারপাশে, তাই আবৃতবীজীর ক্যারেক্টারটা সামনে এনে তারপরে নগ্নবীজীর ক্যারেক্টারটা আমরা বলতে চেষ্টা করেছি, পেছনেও তাই করছি, যাতে করে আমাদের ক্যারেক্টার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই যে কি বলা যায়, আবৃতবীজীর এই ক্যারেক্টারটা আমরা তো দেখলাম যে বিরুৎ, গুল্ম বা বৃক্ষ। নগ্নবীজীর দিকে তাকাও, নগ্নবীজীর মধ্যে যেটা নিটাম, একটা নিটাম উদ্ভিদ আছে, আমি ছবি দেখাইছিলাম তোমাদের। ওইটা হচ্ছে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, কাণ্ড লতা লতা জাতীয়, খুব একটা মানে শক্ত একটু কাণ্ড, গুল্ম জাতীয়। আর ইফেড্রা একটা আছে, ইফেড্রা, ওটা বিরুৎ জাতীয়, ওটার কাণ্ড একদম নরম নরম। ইফেড্রার ছবি দেখাইছিলাম, ওই যে লাল লাল বীজ। জি স্যার। আর একটা আছে নামিবিয়ার মরুভূমিতে যে পাওয়া যায়, ওয়েলউইটশিয়া, ওইটাও তোমার আনারস গাছের মতো, ওটাও তোমার কি বলা যায়, বিরুৎ জাতীয়। এছাড়া এই দুই একটা অল্প কিছু উদ্ভিদ আছে যারা বিরুৎ বা গুল্ম জাতীয়, কিন্তু এছাড়া 700 প্রজাতির যে নগ্নবীজী উদ্ভিদ আছে তারা প্রায় সবাই হচ্ছে বৃক্ষ জাতীয়। বুঝতে পারছো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লেখো, নগ্নবীজী উদ্ভিদ সাধারণত নগ্নবীজী নাকি ওয়েলউইটশিয়াতে কি স্ট্রোবিলাস দেখা যায়? স্ট্রোবিলাস দেখা যায়। দেখা লাগবে তোমার? দেখতে ইচ্ছে করে? দেখাবো না, আগে লেখো। হ্যাঁ দেখাবো না, লেখো। কি লেখা যেন, লাইনটা লিখলাম, আরে নগ্নবীজী উদ্ভিদ সমূহ সাধারণত বৃক্ষ জাতীয় হয়ে থাকে। ব্রাকেটে লেখো ব্যতিক্রম, ব্রাকেটে লেখো ব্যতিক্রম, ইফেড্রা, হ্যাঁ বৃক্ষ জাতীয়, বৃক্ষ বৃক্ষ। নগ্নবীজী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় হয়ে থাকে।
ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম ইফেড্রা ও ওয়েল উইট এস ডাব্লিউ, এখানে হবে এস, তারপরে CHIA WELWITES এরকম কঠিন নাম রাখা লাগে গো। ইফেড্রা ও ওয়েলউইটশিয়া বিরুদ্ধ, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবা ব্যতিক্রম, কমা নিটাম GNETUM নিটাম লেখো গুল্ম জাতীয়, এই কথাটা থাকবে ব্র্যাকেটের মধ্যে। কিন্তু বৈশিষ্ট্যটা তুমি কি লিখছো? নগ্নবীজী উদ্ভিদ সমূহ সাধারণত কি বৃক্ষ জাতীয়। বৈশিষ্ট্যটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। এর মধ্যে দুইটা বললাম বিরুৎ আর একটা বললাম গুল্ম, আর বাকিরা সবাই হচ্ছে বৃক্ষ জাতীয়। স্যার এবার বিরোধ কয় নাম্বার কোনটা? বৈশিষ্ট্য? বিরুৎ, যাদের কাণ্ড নরম, এই যে ওয়েলউইটশিয়া ইফেড্রা এরা বিরুৎ, জি স্যার ওদের বুঝছি। বুঝছো? জি স্যার। যেমন আমার কলা, কচু, এগুলো হচ্ছে বিরুৎ, নরম কাণ্ড বিশিষ্ট। ফণিমানসা, ঘৃতকুমারী এগুলোকে বলে বিরুৎ বা হার্ব। আচ্ছা, কয় নাম্বার হবে বৈশিষ্ট্য? 12। 12 নাম্বার। আচ্ছা, এবার তুমি দেখো তোমার চারপাশে যে সমস্ত আবৃতবীজী উদ্ভিদ আছে, তাই না? এদের মধ্যে এক ধরনের আবৃতবীজী উদ্ভিদ আছে যাদের মূল হচ্ছে গুচ্ছ মূল, এই যে এরকম একদম চিকন চিকন কতগুলো সুতার মতো মূল বের হয়। যেমন তোমার মূলা, কলা, কচু, সরি মূলা না, ওই যে কি বলা যায়, কলা, কচু, সুপারি, তাল, খেজুর, নারকেল, বাঁশ, ঘাস, দুর্বা ঘাস, নলখাগড়া, এই যত যত গম, ভুট্টা, ধান, আখ, এদের দিকে তাকাও। এদের কি অনেকগুলো মূল থাকে, কিন্তু সবগুলো খেজুর, মূলগুলো চিকন চিকন। সত্যি না মিথ্যা বলছি বলো? জি স্যার। আরেক ধরনের উদ্ভিদ আছে এই আবৃতবীজের মধ্যে যাদের একটা বড় শিকড় থাকে, আর সেই শিকড়ের চারপাশে আবার বড় বড় শাখা প্রশাখা থাকে। তো এই বড় একটা শিকড় আর তার শাখা প্রশাখা, এটাকে বলে প্রধান মূলতন্ত্র। আর অনেকগুলো শিকড় কিন্তু সবাই সরু সরু সুতার মতো গুচ্ছাকারে জন্মায়, এটাকে বলে গুচ্ছমূল। তো এখন এই নগ্নবীজী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল। আবৃতবীজীদের মধ্যে কারো গুচ্ছ, কারো প্রধান মূল, কিন্তু নগ্নবীজীদের মূল হচ্ছে কেমন মূল? গুচ্ছমূল। বুঝাতে পারছি না পারি নাই? বড় একটা শিকড় আর তার শাখা প্রশাখা এরকম না। এই যে ধরো সাইকাস, তারপর পাইনাস, বিভিন্ন গাছের কথা বলেছি না, শিকড় হচ্ছে গুচ্ছমূল ধরনের। বুঝাতে পারছি না পারি না জিনিসটা, বলো না? জি স্যার। স্যার একটু আইকে দেখাবেন। আরে জ্বালা রে, এই ধান গাছ দেখো নাই? ধান গাছ, পেঁয়াজ, রসুন, এদের কি এরকমের চিকন চিকন সুতার মতো মূল থাকে না? জি স্যার। সুপারি গাছ, খেজুর, তাল, নারকেল, আখ, ধান, গম, ভুট্টা, চিকন চিকন সুতার মতো অনেকগুলো মূল, এটাকে বলে গুচ্ছমূল, গুচ্ছ মূলতন্ত্র। আর যদি এমন হতো, এমন যেটা হয় যে একটা বড় শিকড় আর তার শাখা প্রশাখা, এই যেরকম, এরকমও তো অনেক উদ্ভিদের মূল আছে নাকি নাই? একটা বড় শিকড় আর তার শাখা প্রশাখা, এটাকে বলে প্রধান মূলতন্ত্র। প্রধান মূলতন্ত্র। আবৃতবীজীতে তুমি দুই রকমেরই পাবা, কিন্তু নগ্নবীজীতে এই প্রধান মূলতন্ত্র পাবা না, পাবা এটা। এখনো বোঝো নাই? জি স্যার, বুঝছি এখন। স্যার পরের যে বৈশিষ্ট্য গাছগুলো দেখো। অনেক বড় হয় ওগুলোতে তো মনে হয় গুচ্ছমূল থাকে না। ওদের গুচ্ছমূল। বড় বড় যে দেখো না গাছ, ওগুলো গুচ্ছমূল। ও আচ্ছা স্যার। দেখো, এদের সাধারণত গুচ্ছ মূল তন্ত্র বিদ্যমান। স্যার আর একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, কাণ্ড একটা পয়েন্ট ছিল, এখন আবার এটা আরেকটা পয়েন্ট দিছি। এদের সাধারণত গুচ্ছ মূল তন্ত্র থাকে। আচ্ছা, লিখছো না বলো? পয়েন্টটা একটু এই মাত্র যেটা বললাম সেটাই লেখো, এদের সাধারণত গুচ্ছ মূল তন্ত্র থাকে। পারো না লিখতে? কাণ্ডেরটা আবার একটু বলবেন? কাণ্ডেরটা আমি আর বলতে পারবো না, কাণ্ডেরটা তোমরা একজন বলো। স্যার এর আগেরটা? হ্যাঁ, কেন আগেরটা এখন লাগবে কেন? কি স্যার নামাজের জন্য একটু লেট হয়ে গেছে। একজন বলো পেছনেরটা। নগ্নবীজী উদ্ভিদ সমূহ সাধারণত বৃক্ষ জাতীয় হয়ে থাকে, আর ব্র্যাকেটে ব্যতিক্রম ইফেড্রা স্যার ও ভয়েস ওয়েলুচিয়া হয়েছে বিরুৎ, আর নিটাম হয়েছে গিয়ে গুল্ম। ঠিক আছে,
পরেরটা হচ্ছে মূল, মূলের কথা বললাম তো, ওটা লিখছো তৌহিদ? জি স্যার হয়ে গেছে। আচ্ছা এখন কয় নাম্বার হবে? স্যার 13 13 নম্বর। নম্বর। 13 নাম্বার। 13। আচ্ছা এই ক্যারেক্টারটা মনে হয় লেখা হয়েছে, দেখো তো, ওই যে এদের ফুল হচ্ছে অসম্পূর্ণ ধরনের, ফুলে কোনো বৃতি থাকে না, পাপড়ি থাকে না, স্যার লেখা হয় নাই। না স্যার হয় নাই। তাহলে লেখো এটা। তাহলে 7টা না 8টা লিখছো, এতগুলো কি লেখলা তাহলে? আচ্ছা ওই যে দিন এসে হয় না সেটা লিখছো, জি স্যার। জি জি স্যার। জি স্যার। কিন্তু এমন একটা ব্যতিক্রম বলো তো যার দিন এসে হয়। স্যার ইফেড্রা নিতাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, লেখো এদের ফুল সাধারণত অসম্পূর্ণ ধরনের, কারণ এদের ফুল সাধারণত অসম্পূর্ণ ধরনের কারণ ফুলে কোনো বৃতি, কমা দল, কমা পুংকেশর, কমা গর্ভমুণ্ড, কমা গর্ভদণ্ড, কমা গর্ভাশয় থাকে না। এদের ফুল দেখাছিলাম কালকে, আগের দিন। না স্যার। ছবি দেখেন নাই। কেন ফুলের ছবি আঁকি নাই? জি স্যার আঁকা আঁকছিলেন। হয়েছে। হ্যাঁ স্যার ওই ফুলের ছবি আঁকছিলেন। আঁকছিলাম, আচ্ছা দেখাবো না, আবার দেখাবো না। দেখো ক্যারেক্টার গুলো, এইগুলোই আবার দেখা যাবে অনেকটাই তোমার একটু পরে আবার যখন আমরা সাইকাসকে স্পেশালি পড়বো, নগ্নবীজের মধ্যে স্ট্যান্ডার্ড এক্সাম্পল হিসেবে আমরা সাইকাস পড়বো, তখন দেখা যাবে আবার অনেক কিছু ক্যারেক্টার ছবি তখন আমরা দেখে এর সাথে মিলাই নিতে পারবো। এখন আর আমি ছবির কাছে যেতে চাই না, তাহলে স্লো হয়ে যাবো, আমরা দেরি পিছনে পড়ে যাবো। আচ্ছা এবার লেখো 14, ওটা লিখছো আগেটা? জি জি স্যার। স্যার 13 নাম্বারটা আবার একটু বলেন স্যার। কি জানো তোমরা বলো? এদের ফুল সাধারণত অসম্পূর্ণ ধরনের কারণ ফুলে কোনো বৃতি, দল, পুংকেশর, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় থাকে না। শুনছো কানিস? জি স্যার। ঠিক আছে, এবার আমরা আরেকটা লিখবো, কয় নাম্বার হবে এটা? 14। 14 নাম্বার না? আচ্ছা 14 নাম্বারে আমরা এখন একটা ক্যারেক্টার লিখবো। শোনো, আমরা জানি কিনা জানি না, উদ্ভিদের কিন্তু পরিবহন কলা আছে। জি স্যার। পরিবহন কলা, ভাস্কুলার বান্ডেল, আমাদের টিস্যু চ্যাপ্টার আছে তো, তখন আমরা পড়বো এটা। 2 রকমের পরিবহন কলা থাকে উদ্ভিদের, একটাকে বলে জাইলেম আর একটাকে বলে ফ্লোয়েম। হ্যাঁ, একটাকে বলে জাইলেম, একটাকে বলে ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে কি হয়, মূল দ্বারা যে পানি শোষণ করে সেই পানিটা সারা দেহে ছড়িয়ে পড়ে। আর ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা সারা দেহে এই ফ্লোয়েমের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বলে পরিবহন কলা। আমরা টিস্যু চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো। এখন এই জাইলেমের গঠনটা এরকম, একটুখানি না বললে হয় না। তুমি যখন জাইলেমের গঠন দেখবা তখন দেখবা জাইলেমের মধ্যে এক ধরনের কোষ আছে, এরকম লম্বা লম্বা নলের মতো, পাইপের মতো, একটা নিচে আবার আরেকটা বসানো থাকে, আরেকটা নিচে আবার আরেকটা বসানো থাকে, এরকম। তাহলে অনেকগুলো ছোট ছোট পাইপ যদি জোড়া লাগে তাহলে অনেক বড় একটা পাইপ হয়ে যায় না? একদম স্ট্রেপ এই পাইপের মতো, এর মাধ্যমে পানি মূল দ্বারা উপরের দিকে যায়, এটা বলে জাইলেম। 4 রকমের কোষ থাকে জাইলেমের মধ্যে। এক ধরনের কোষ হচ্ছে এরকম পাইপের মতো, আর এক ধরনের কোষ থাকে এরকম থাকে পাশে পাশে সরু সরু সুচালো, তো এই কোষটাকে বলে ট্রাকিট। আর এই যে মোটা পাইপটা এটাকে বলে ট্রাকিয়া। অনেক সময় ট্রাকিয়াটাকে আবার ভেসেল বলে, ভেসেল। এটার মধ্যেই মেইনলি পানিটা যায়। আর এছাড়া আর 2 রকমের কোষ থাকে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্পেরেনকাইমা। মূলত থাকে ট্রাকিড আর ভেসেল বা ট্রাকিয়া। এটা হচ্ছে জাইলেমের গঠন। আর ফ্লোয়েম সেটা এরকম, আরে ফ্লোয়েমটা আবার এরকম, সেখানে ফ্লোয়েমের মধ্যে কোষ থাকে হচ্ছে 4 রকম। কি কি? এক ধরনের কোষ থাকে এরকম, এই কোষগুলো এরকম পাইপের মতোই, কিন্তু কোষের উপরে আর নিচে
দুইটা আড়াআড়ি ভাবে ছাকনি বা চালনির মতো থাকে, ছিদ্র ছিদ্রযুক্ত আড়াআড়ি কোষ প্রাচীর থাকে। এটা নিচে আবার আরেকটা বসানো থাকে, সেটারও আবার উপরে একটা নিচে একটা এরকম চালনির মতো বসানো থাকে। খাবারটা এই ফ্লোয়েমের মাধ্যমে আসা যাওয়া করে, কিন্তু ওই চালনি ভেদ করে, চালনির ভেতরে যে ছিদ্র থাকে সেটা। চালনি ইংরেজি হচ্ছে সিপ, তোমরা ডিকশনারিতে দেখে নিও। সিপ মানে হচ্ছে চালনি। এমনকি আমরা যে থাকে না আটা বা ময়দা বা চালের গুঁড়া যে ইয়ে করে ফিল্টার করে, সেজন্য এক ধরনের থাকে না চালনি বাসায় এরকম, জি, স্যার। ওটাকে সিপ বলে, ইংরেজিতে বলে সিপ। সিপ মানে চালনি। এই কোষগুলোর মধ্যে এরকম সিপ নল থাকে, এটাকে বলে সিপ নল। সিপ প্লেট বসানো থাকে এরকম চালনির মধ্যে, এটাকে বলে সিপ নল। কিন্তু এই কোষগুলোর কোনো নিউক্লিয়াস থাকে না। ওদেরকে আবার সাপোর্ট দেওয়ার জন্য পাশে কতগুলো কোষ থাকে, সেই কোষগুলোর আবার নিউক্লিয়াস থাকে, এই সিপ নলকে সাপোর্ট। দুই রকমের কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকিমা, ফ্লোয়েম স্কিমা। দ্যাটস দ্য আনাদার থিং, ওটা দরকার নাই। এখন এই যে জাইলেমের মধ্যে ট্রাকিড আর ট্রাকিয়া থাকবে ইত্যাদি ইত্যাদি, ফ্লোয়েমের মধ্যে সিপ কোষ থাকবে, সঙ্গী কোষ থাকবে ইত্যাদি ইত্যাদি। কাদের? এটা আবৃতবীজ উদ্ভিদের। নগ্নবীজ উদ্ভিদ যদি হয় তাহলে ট্রাকিয়া জিনিসটা থাকবে না, ট্রাকিড থাকবে, জাইলেম প্যারেনকিমা, জাইলেম স্কিমা থাকবে, কিন্তু এই ট্রাকিয়া বা ভেসেল থাকবে না। নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে কোনো ভেসেল থাকবে না, আর ফ্লোয়েমে কোনো সঙ্গী কোষ থাকবে না। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। জি কিন্তু স্যার। ব্যতিক্রম হচ্ছে নিটাম। লেখো এদের মানে কাদের? নগ্নবীজ উদ্ভিদের। লেখো এদের জাইলেমে ভেসেল, জাইলেম বানানো হচ্ছে XYLEM। এদের জাইলেমে ভেসেল বা ট্রাকিয়া যেটা লেখো একটা লেখো, এদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ থাকে না। আরে কি লিখতে গেলে খালি আমার লিখতে ইচ্ছা করে না, তো এই জন্য কম্প্যানিয়ন সেল। এদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ থাকে না। ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম নিটাম। জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ থাকে না। ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম ভেসেল, সরি ধত্রী, ব্যতিক্রম লেখো নিটাম। এদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম লেখো নিটাম। নিটামটা তো খুব ব্যতিক্রম স্যার, অনেক কিছু। হ্যাঁ, সব দিক দিয়ে নিটাম প্রায় আবৃতবীজের মতোই, খালি একটা জায়গায় ওই যে বীজটা নগ্ন থাকে, এই জন্যই নগ্নবীজ, নাহলে তার শখের একটা আবৃতবীজের মতো। বলো না, লিখছো কিনা? জি স্যার। জি স্যার। ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম নিটাম। মাথার মধ্যে অনেক অন্য টেনশন ঘুরতেছে, তো এই জন্য পড়া আউলেজাল হয়ে যেতেছে। টেনশন হয়েছে বুঝছো, আমি তো এই বরিশালের বাইরে 9 বছর ধরে আমারে ফালায় রাখছে। আমি কেউ কাছে যাইও না, তদবিরও করি না, আর পোস্টও খালি পাই নাই। সত্যি কথা যেটা, পোস্ট খালি না পাইলে তদবির করে লাভ। এখন এই পোস্ট একটা মহিলা কলেজে খালি হইতেছে বুঝছো, এখন এখানে আসা দরকার আমার। আমি তো একেবারে ক্যারিয়ার আমার শেষ, 9 বছর ধরে শহরের বাইরে থাকলে আর ক্যারিয়ার থাকে? এখন আসার জন্য কোনো চ্যানেলই পাইতেছি না যে কিভাবে আসবো। সচিবকে ধরতে হবে, শিক্ষা সচিবকে, কারণ এই নিয়ে টেনশনে আছে খালি। এই সুযোগ তো হাতছাড়া করলে পরে আবার পাবো না। তোমাদের চ্যানেল থাকলে বইলো, কারো যদি এরকম রিলেটিভ থাকে পলিটিক্যাল পাওয়ারফুল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারফুল কেউ থাকলে বইলো, আমাকে হেল্প করে তাহলে। আমি একেবারে কি বলা যায় সাদামাটা মানুষ, আমার এরকম পাওয়ারফুল কেউ নাই। লিখছো জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, লিখছো কিনা বলো? জি স্যার, লিখছি। জি স্যার। কয় নাম্বার ক্যারেক্টার গেল এটা? 14 নম্বর। 14। এবার হচ্ছে লিখবো আমরা 15। আচ্ছা, ওই ক্যারেক্টারটা কি লিখছি? এদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না? ফ্লাজেলা থাকে। না স্যার, লেখা হয় না। দেখো তো পেছনে ঘুরে আসো তো, স্যার লেখা হয় না না? আচ্ছা, আমি গতকালকে ছবির মধ্যে বলছিলাম কিনা জানি না, ধরো নগ্নবীজ উদ্ভিদের এইরকম তো ডিম্বকটা থাকে। আচ্ছা, পরাগরেণু এসে সরাসরি ডিম্বক রন্ধ্রের উপরে পতিত হয়, সেটা লিখছি? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন এই পরাগরেণু এসে এখানে পড়লো, এই হচ্ছে পরাগরেণু।
আর এই যে ছিদ্রটার উপরে পড়ে তার নাম ডিম্বক রন্ধ্র। তারপর পরাগরেণু থেকে এরকমের পরাগ নল বের হয়, এরকমের দুইটা, একই পরাগ নল পরে দুই ভাগে ভাগ হয়ে যায়। সেই পরাগ নলের মধ্যে ওর নিউক্লিয়াসটা ঢুকে দুই ভাগে ভাগ হয়ে দুইটা শুক্রাণু তৈরি করে, এবং শুক্রাণু সাধারণত বহু ফ্লাজেলা যুক্ত। আর এখানে আর্কিগোনিয়া থাকে, এই আর্কিগোনিয়ার ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়। এই ক্যারেক্টারটা কি লিখছি? আর্কিগোনিয়ার ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়, এই ক্যারেক্টার লিখছি? হ্যাঁ, স্যার। দেখছি। আচ্ছা, ওইটা লিখছি। আচ্ছা, ঠিক আছে। এই যে শুক্রাণু আসে, এই শুক্রাণুগুলো কিন্তু দেখতে বেশ বড় এবং ফ্লাজেলা যুক্ত। শুক্রাণু ফ্লাজেলা যুক্ত মানে কি? সচল, নিজে নিজে চলতে পারে। কিন্তু আবৃতবীজের শুক্রাণুতে কিন্তু ফ্লাজেলা থাকে না, কিন্তু নগ্নবীজের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে এবং সচল। এই কথাটা আমরা লিখবো। লেখো, এদের শুক্রাণু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা যুক্ত এবং সচল। এদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত এবং সচল। ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম নিটাম। তাহলে তোমরাই তো বললা লেখাই নেই, দেখে বলবো না? সাথেই লেখানো আছে। তাহলে এদের শুক্রাণু ওইভাবে লেখানো হয় নাই। এক একজন এক এক কথা বলবে। 5 নাম্বার সাথে তো লেখানো আছে স্যার। লেখানো আছে। তাহলে এদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত এবং সচল। যে মনে করো লেখানো নাই সে লিখে নাও। অনেকে আছে টাইম চেঞ্জ করে পড়ে, তখন দেখা যায় যে মেলে না। সবসময় একটা নির্দিষ্ট টাইমে পড়বা, তাহলে একবার লেখা মিলবে, ধারাবাহিকতা। এদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত এবং সচল। লিখছো? যে যা লাগবে না তার সে লিখো না। আচ্ছা, কয়টা হয়েছে বললা? ও আরেকটা হ্যাঁ, আরেকটা ক্যারেক্টার লিখতে পারি আমরা। আরেকটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা কি লিখছো? যে এরা হেটেরোস্পোরিক বা অসম রেণু প্রসূ। না স্যার। আচ্ছা, এটা তাহলে লেখো। এই নগ্নবীজ উদ্ভিদের তো পরাগরেণু থাকে, খুব ছোট্ট ছোট্ট পরাগরেণু, বাতাসে ভাসতে পারে, বুঝছো? বায়ু পরাগী। পরাগরেণু অত্যন্ত ছোট। পরাগরেণুকে আমরা বলতে চাই মাইক্রোস্পোর। লিখিও না, এখন বুঝাচ্ছি। আর মেগাস্পোর হচ্ছে ডিম্বক, যেগুলো সাইজে বেশ বড় বড়। আবার দাঁত বের করে আবার ছবি দিচ্ছে, দেখছা? দাঁত বের করে ছবি দিবে, এটা বুঝে ভালো। মেগাস্পোর হচ্ছে ডিম্বক। হ্যাঁ, মেগাস্পোর মানে হচ্ছে ডিম্বক। এই যে দুই রকমের স্পোর, মাইক্রোস্পোর আর মেগাস্পোর। মাইক্রো মানে ছোট আর মেগা মানে বড়। যেহেতু এরা দুই রকমের স্পোর উৎপাদন করে, এই জন্য এদেরকে বলে হেটেরোস্পোরিক। হেটেরোস্পোরিক বলে ইংরেজিতে, আর বাংলায় বলে অসম রেণু প্রসূ। অসম রেণু প্রসূ মানে দুই রকমের রেণু উৎপাদন করে। এবার এটা লেখো, এরা অতি ক্ষুদ্র মাইক্রোস্পোর বা পরাগরেণু এবং অতি বৃহৎ মেগাস্পোর বা ডিম্বক উৎপাদন করে। এরা অতি ক্ষুদ্র মাইক্রোস্পোর বা পরাগরেণু এবং অতি বৃহৎ মেগাস্পোর বা ডিম্বক উৎপাদন করে, তাই এদের হেটেরোস্পোরিক বা অসম রেণু প্রসূ উদ্ভিদ বলে। এদের হেটেরোস্পোরিক বা অসম রেণু প্রসূ উদ্ভিদ বলে। এরা অতি ক্ষুদ্র মাইক্রোস্পোর বা পরাগরেণু এবং অতি বৃহৎ মেগাস্পোর বা ডিম্বক উৎপাদন করে, তাই এদের অসম রেণু প্রসূ বা হেটেরোস্পোরিক উদ্ভিদ বলে। স্যার আবার একটু বলবেন? কোনো মানুষ সহ্য করতে পারে? দুইবার বললাম। এরা অতি ক্ষুদ্র, আবার বলি, এরা অতি ক্ষুদ্র মাইক্রোস্পোর বা পরাগরেণু এবং অতি বৃহৎ মেগাস্পোর বা ডিম্বক উৎপাদন করে, তাই এদের হেটেরোস্পোরিক বা অসম রেণু প্রসূ উদ্ভিদ বলে। জি স্যার, হয়েছে। হ্যাঁ, হয়েছে সবার? আর স্যার। অসম রেণু প্রসূ উদ্ভিদ। তা উদ্ভিদ নাকি? এটা প্রাণী? এরা উদ্ভিদ না, তাহলে কি প্রাণী? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক থাকলেই স্যার। ভালো। কি স্যার শুক্রাণু ফ্লাজেলা যুক্ত রেখে একটা প্রশ্ন ছিল। কেন? এটা তো হইলই। এদের স্যার ওইখানে শুক্রাণু, ছিল যে, না স্যার আমরা তো পড়ছি যে হচ্ছিল এই শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, কিন্তু স্যার 70টা প্রজাতি তো আছে, ওইগুলোর তো শুক্রাণুতে ফ্লাজেলা নাই। কোনটা? কিছু প্রজাতি আছে যাদের শুক্রাণুতে ফ্লাজেলা নাই, এই জন্য তো সাধারণত লাগাই দিচ্ছে। জি স্যার, 70টা সাধারণত প্রজাতিতে লাগাই নাই। দিবে।
স্যার চারটা বিভাগে 70টা প্রজাতি তো বেশি না। নাই। 70টা 700 প্রজাতির মধ্যে 70টা নাই, ও তো ধর্তব্যের মধ্যে পড়ে না। সেজন্য তুমি ওই সাধারণত লিখে দিতে পারো। তাহলে কয়টা হয়েছে ক্যারেক্টার বলো না? স্যার 16টা। 16টা। 16টা কি তোমার ইয়ে হবে না 17? আরেকটা বাড়ায় দেই, হ্যাঁ, লাকি 17 নাকি? আচ্ছা শোনো, তোমার চারপাশে যে আবৃতবীজী উদ্ভিদ আছে, এর মধ্যে এমন কিছু আবৃতবীজী উদ্ভিদ আছে না যাদের পাতা বছরের একটা নির্দিষ্ট সময় ঝরে যায়? যায় নাকি যায় না? জি স্যার। যাই তো স্যার। যায় তো, যেমন হচ্ছে মেহগনি গাছ দেখবা, শিরীষ করই গাছ দেখবা, এরকম আরো কিছু গাছ আছে না এরকম, যাদের পাতা একেবারে সব ঝরে যায়, আবার যখন বসন্তকাল আসে আবার সুন্দর করে পাতা গজায়। এরকম অনেক উদ্ভিদ আছে না? জি স্যার। এদেরকে বলে, ইংরেজিতে বলে ডেসিডুয়াস, আর বাংলায় বলে পর্ণমোচী। পর্ণমোচী, পর্ণ মানে পাতা, পাতা ঝরে যায়, এই জন্য পর্ণমোচী বা ডেসিডুয়াস বলে। আর কিছু উদ্ভিদ আছে যাদের পাতা কখনোই ঝরে যায় না, মানে ঝরে গেলেও গাছের পাতা থাকতেই থাকে, একদিক দিয়ে ঝরে আর একদিক দিয়ে গজায়। ওদেরকে বলে চিরসবুজ, হ্যাঁ, বা এভারগ্রিন। এখন এই নগ্নবীজিরা কখনো ডেসিডুয়াস হয় না, যেদের সব পাতা ঝরে যাবে তারপর আবার বসন্তকালে আবার সব পাতা গজাবে, একসাথে সব পাতা ঝরে যাবে, এরকম হবে না। এরা সাধারণত চিরসবুজ ধরনের হয়। বুঝতে পারছি না পাইনি? জি স্যার। লেখো, এরা সাধারণত চিরসবুজ ধরনের হয়ে থাকে, অর্থাৎ কখনোই সব পাতা একসাথে ঝরে যায় না। এরা সাধারণত চিরসবুজ ধরনের হয়ে থাকে, অর্থাৎ সব পাতা কখনোই একসাথে ঝরে যায় না। এরা সাধারণত চিরসবুজ ধরনের হয়ে থাকে, অর্থাৎ সব পাতা কখনোই একসাথে ঝরে যায় না। এরা সাধারণত চিরসবুজ ধরনের হয়ে থাকে, অর্থাৎ সব পাতা কখনোই একসাথে ঝরে যায় না। দেখো না লিখতে পারছো কিনা? জি স্যার পারছি। জি স্যার। আচ্ছা থাক, স্যার লিফ স্কেচ। ওগুলো পরে আসবে, লিফ স্কার তো আসবে, সাইকাস পড়াবো না এখন তখন। এবার আমরা কি করব, এতক্ষণ ধরে নগ্নবীজী উদ্ভিদের অনেক ক্যারেক্টার আলোচনা করলাম। এবার আমরা নগ্নবীজের মধ্যে একটা স্পেশাল নগ্নবীজী উদ্ভিদ নিয়ে পড়বো, যার নাম হচ্ছে সাইকাস। নগ্নবীজী তো অনেকগুলো আছে, সাইকাস আছে, পাইনাস আছে, তারপরে ওয়েলেটশিয়া আছে, তারপর হচ্ছে সিকোয়া আছে, তাই না, ইফেড্রা আছে, পোকারপাস আছে, থুজা আছে। কিন্তু আমরা এখন স্পেশাল একটা নগ্নবীজী উদ্ভিদ নিয়ে পড়তে চাই, তার নাম হচ্ছে সাইকাস। ওকে, কি কথা বলো না কেন? জি স্যার। তার চিহ্ন দিয়ে লেখো, একটি আদর্শ নগ্নবীজী উদ্ভিদ, ব্রাকেটে লেখো সাইকাস। একটি আদর্শ নগ্নবীজী উদ্ভিদ, ব্রাকেটে লেখো সাইকাস। এখন সাইকাস উদ্ভিদ আমরা সবাই কম বেশি চিনি, দেখছি। এবার আমি একটা ছবি আঁকবো যেটাতে বোঝা যায় যেন এটা একটা সাইকাস। সাইকাসের অনেক প্রজাতি আছে, পৃথিবীতে প্রায় 15 থেকে 20টা প্রজাতি আছে সাইকাস। তো বাংলাদেশে পাওয়া যায় 3টা প্রজাতি, তাদের নাম আমি লিখবো না। আগে আমরা সাইকাসের একটা মোটামুটি বোঝা যায় এরকম একটা ছবি আঁকার চেষ্টা করি। চেষ্টা করতে তো আর দোষ নাই। সাইকাস উদ্ভিদ দেখছি না আমরা সবাই? জি স্যার। কোথায় কোথায় কোথায়? দেখছি জানি স্যার, কোথায়? ঢাকা ইউনিভার্সিটি দেখছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আমাদের কাঞ্চন পার্কেই তো আছে। আমি তো ঢাকায়, আমি কেমন দেখবো? ও, বরিশাল আসলে কাঞ্চন পার্কে আসবো। কাঞ্চন পার্কে খালি গাছ দেখতে আসবো, কত কিছু দেখা যায়। ছিলাম ছোটবেলায়। তোরা পাখি স্যার, অনেক কিছু। আঁকো আঁকো, রাপ খাতা আঁকো। খেজুর গাছ হয়েছে স্যার এটা। খেজুর গাছের মতোই তো, সাইকাসের সাথে খেজুর গাছের তো মিল আছে অনেক। পাম গাছ, পাম গাছের সাথে মিল আছে। সাইকাসের আরেক নাম হচ্ছে পাম ফার্ন।
পাম গাছের মতো অনেকটা, বুঝতে পারছো? স্যার আরেকটা নাম কি আবার একটু বলবেন? সব বলবো আনে, লিখবোই আনে, খালি বললে হবে, সুন্দর করে লিখে দেবো আমি। এখন তুমি ছবি আঁকছো কিনা সেটা বলো। সব লিখে দেবো আমি। ছবি আঁকছো কানিস? না স্যার আঁকতেছি। আমার একটু আনতে পারো না তদবির করে? তোমার আব্বু পারে না? বললে কথা বলে দেখো, তাদের সাথে তো বিভিন্ন লেভেলের লোকজনের যোগাযোগ থাকে। এখন আঁকছি না আমরা, এখন আমরা কি করব? এখন আমরা বর্ণনা দিব। এবার আসো মূল। সাইকাস উদ্ভিদের মূল বড় পিকুলিয়া। মূলের ছবি দেখাবো না আমি। এবং মূল এরকম আদার মতো মাটির উপরে উঠে আসে, বুঝতে পারছো? ছবি আঁকছো? জি স্যার। হ্যাঁ, এবার আমরা একটু ছবির কাছে যাই। মূল দেখো, সাইকাসের মূল কেমন। মিষ্টি খাবা? মিষ্টি স্যার কুরিয়ারে পাঠাই দেন। হুম। কি দেখাবো তোমাদের? সাইকাসের মূল না? এটা আইলো কোত্থেকে? জি স্যার। সাইকাসের মূল তো থাকার কথা। এই যে এই যে এই যে এই যে দেখো সাইকাসের মূল কেমন। এই উপরে দেখতে পাচ্ছ না? এগুলো সব সাইকাসের শিকড়, স্যার মাটির উপরে বের হয়ে আসে, বুঝছো? এই এর পিছনে কারণটা কি সেটা আমি বলবো এখন। ছবি কি দেখা যায় প্লিজ? জি স্যার, সবই আসতেছে। এই ধরনের মূলকে বলে কোরালয়েড মূল। কোরালয়েড মূল দেখতে অনেকটা কোরালের মতো। কোরাল শব্দটা শুনছো কখনো? জি স্যার। জি কোথায় স্যার, শুনছো সামুদ্রিক কোরাল? মাছের নাম। হ্যাঁ, কোরাল মানে হচ্ছে প্রবাল। অনেকগুলো হাইড্রা যখন একসাথে সেন্ট দল মার্টিনে বাঁধে, জি স্যার আছে। হ্যাঁ, তখন সেটাকে কোরাল বলে। অনেকগুলো হাইড্রা যখন একসাথে দল বাঁধে তখন তাকে কোরাল বলে। কোরাল, এই যে যেমন এটা হচ্ছে কোরাল, এগুলো সব কোরাল। বাংলায় বলে প্রবাল। একসময় এই কোরাল গুলো মারা যায়, তখন এটা পাথরের মতো শক্ত হয়ে যায়। সেন্ট মার্টিন, তারপরে মালদ্বীপের অনেক আইল্যান্ড আছে যেগুলো কোরাল দিয়ে তৈরি, প্রবাল দিয়ে বলে এগুলো। এখন এই নগ্নবীজ উদ্ভিদের মধ্যে সাইকাসের মূল, মূল, কিন্তু এরকম হওয়ার পেছনে কারণ কি সেটা আমি এখন বলবো। আচ্ছা দেখো, খাতার কাছে যাই। আমরা সাইকাস উদ্ভিদটাকে পড়বো কিভাবে জানো? পড়বো হচ্ছে ওর মূল, ওর কাণ্ড, ওর পাতা, ওর ফুল, সবকিছু পড়বো। সবার প্রথমে মূলের ব্যাপারে বলবো। ধরো সাইকাসের বীজটা এরকম। সাইকাসের বীজ তো আমরা দেখছি ওই যে সুপারির মতো। এই বীজটার ভেতরে একটা ভ্রূণ থাকুক, এটা হচ্ছে ভ্রূণ। চারপাশে থাকে শস্য, থাকুক শস্য, সমস্যা নাই। এই বীজ যখন মাটিতে পড়ে বা আমরা মাটিতে যদি লাগাই, তাহলে ভ্রূণটা এরকম বের হবে অঙ্কুরিত হয়ে। একটা অংশ উপরের দিকে যাবে, আর একটা অংশ নিচের দিকে যাবে। যে কোনো বীজ অঙ্কুরিত হলে এই ঘটনাই ঘটে। একটা অংশ উপরের দিকে যায়, একটা অংশ নিচের দিকে যায়। যে অংশটা নিচের দিকে যায় তাকে বলে ভ্রূণমূল, আর যে অংশটা উপরের দিকে যায় তাকে বলে ভ্রূণমুকুল। এখন এই ভ্রূণমূলটা আস্তে আস্তে বড় হয়ে শিকড় তৈরি হবে, আর ভ্রূণমুকুল আস্তে আস্তে বড় হয়ে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা এগুলো তৈরি করবে। এখন সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? সাইকাসের যেটা ভ্রূণমূল উৎপন্ন হয় সেটা থাকে অনেক নরম। এই মাটি ভেদ করে সেটা বেশি একটা ঢুকতে পারে না।
একটু পরেই সেটা নষ্ট হয়ে যায় মাটির আঘাতে বা মাটি ভেদ করে যখন প্রবেশ করতে পারে না তখন সে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এই নষ্ট জায়গা দিয়ে বা ক্ষত জায়গা থেকে বা ক্ষত স্থান থেকে কিছু ব্যাকটেরিয়া এই মূলের মধ্যে ঢুকে পড়ে, মাটিতে যারা ছিল সেই ব্যাকটেরিয়া। কি ওরা আসলে সায়ানো ব্যাকটেরিয়া। যেমন একটা হচ্ছে নস্টক, আর একটা নাম হচ্ছে অ্যানাবেনা। এই দুইটাকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। ওরা এই ক্ষতস্থান দিয়ে ঢুকে পড়ে। আচ্ছা, ঢুকলো, তারপরে কি হয়, এই ক্ষতস্থান দিয়ে এক ধরনের চিকন সুতার মতো মূল বের হয় গুচ্ছাকারে। সেই মূলগুলোকে বলে অস্থানিক মূল। অস্থানিক মূল এরকম বলার কারণ কি? কারণ হচ্ছে এদের যে প্রধান মূল সেটা তো নষ্ট হয়ে গেল, তারপরে এই মূলটা বের হয়েছে, যে কারণে এই মূলের নাম হচ্ছে অস্থানিক মূল। ওর পরে কি হয়, ওই যে নষ্টক এবং অ্যানাবেনা আস্তে আস্তে এই গুচ্ছ মূলের মধ্যে ঢুকে পড়ে। ঢোকার পরে এই মূলের ভেতরে ওরা বাসা বাঁধে, প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে, যে কারণে এই মূল আস্তে আস্তে স্ফীত হতে শুরু করে, অনিয়ত আকৃতি ধারণ করতে শুরু করে, উল্টাপাল্টা আকৃতি ধারণ করে বিকৃত হয়ে মূল এরকমের অনিয়ত আকৃতি ধারণ করে, আদার মতো অনেকটা। আস্তে আস্তে এর অনেক সদস্য অংশ মাটির উপরে উঠে আসে, অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে অনেক সময় কিছু মূল মাটির উপরে বের হয়ে আসে। যখন মূল এরকম আর আকৃতি বিকৃত হয়ে কোরাল বা প্রবালের ন্যায় ধারণ করে, তখন সেই মূলকে বলা হয় কোরালয়েড মূল। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার। স্যার এইগুলোকে আবার রুট টিউবারকল বলে কেন? টিউবার মানে তো আদা, এটা একটা টিউবার। রুট টিউবারকল, জি স্যার, এটা বলে কেন? রুট টিউবারকল বলছে না টিউবার বলছে? রুট টিউবার। রুট টিউবার মানে কি? তোমার এই যে গোলালু, ওটাকে আমরা কি বলি, টিউবার বলি না? জি স্যার। জি এই স্যার। জন্য এর ভিতরে, এই মূলের ভিতরে প্রচুর পরিমাণে স্টার্চ সঞ্চিত থাকে। তোমরা ইসের নাম শুনছো? তোমার এটাকে কি বলে, বার্লির নাম শুনছো? জি স্যার। এই বার্লি কিন্তু এই কোরালয়েড মূল দিয়ে বানানো যায়। সাইকাসের এই কোরালয়েড মূল দিয়ে বার্লি তৈরি করা যায়। বুঝতে পারছো? আলুর মধ্যে যে রকমের স্টার্চ থাকে, এই কোরালয়েড মূলের মধ্যে স্টার্চ থাকে। যাই হোক, এখন আমরা লিখবো। আচ্ছা, স্টার চিহ্ন দিয়ে লিখছো, একটি আদর্শ নগ্নবীজ উদ্ভিদ সাইকাস, এই কথাটা লিখছো? জি স্যার। জি স্যার। নিচে লেখো, সাইকাস একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। সাইকাস একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। হাতচালায় লেখো, সাইকাস একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। দাঁড়ি। পৃথিবীতে প্রায় 15 থেকে 20 প্রজাতির, 15-20, পৃথিবীতে প্রায় 15 থেকে 20 প্রজাতির সাইকাস পাওয়া গেলেও, পৃথিবীতে প্রায় 15 থেকে 20 প্রজাতির সাইকাস পাওয়া গেলেও বাংলাদেশে মাত্র 3 প্রজাতির সাইকাস উদ্ভিদ পাওয়া যায়। পৃথিবীতে 15 থেকে 20 প্রজাতির সাইকাস উদ্ভিদ পাওয়া গেলেও বাংলাদেশে মাত্র 3 প্রজাতির সাইকাস উদ্ভিদ পাওয়া যায়। যথা, এরা কি? এক হচ্ছে সাইকাস পেকটিনেটা। এটা কিন্তু প্রাকৃতিকভাবে বাংলাদেশে জন্মে, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামের বনে তুমি এটা প্রাকৃতিকভাবে জন্মাতে দেখবা। আর একটা আছে সাইকাস রিভলিউটা। এটা তুমি প্রাকৃতিকভাবে তুমি জন্মাতে দেখবা না, এটা আমরা কৃত্রিম ভাবে লাগাই বিভিন্ন অফিসে বা পার্কে। কৃত্রিম ভাবে আমরা বিভিন্ন অফিস আদালতের সামনে লাগাই বা বিভিন্ন পার্কে লাগাই, কিন্তু ওই উপরের যেটা পেকটিনেটা, ওটা বিভিন্ন বনে, পার্বত্য চট্টগ্রামের বনে আমরা প্রাকৃতিক ভাবে জন্মাতে দেখি। একটা হচ্ছে সাইকাস পেকটিনেটা, আর একটা হচ্ছে সাইকাস রিভলিউটা, আর একটা পাই আমরা সাইকাস সার্সিনালিস। হ্যাঁ, সাইকাসের মাত্র এই 3টা প্রজাতি আমরা বাংলাদেশে পাই। এর মধ্যে উপরেরটা হচ্ছে প্রাকৃতিক ভাবে জন্মে, নিচে 2টা কৃত্রিম ভাবে আমরা বিভিন্ন অফিস আদালতে অর্নামেন্ট প্লান্ট হিসেবে লাগাই। এখন আমরা এই 3টা বৈজ্ঞানিক নাম লেখার পরে আমরা লিখবো নিচে আলাদা লাইন করে,
সাইকাস উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। সাইকাস উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। এবার লেখো 1 মূল। প্রথমে আমরা মূলের কথা বলবো। মূল, মূল শেষ হলে আমরা কাণ্ড বলবো, কাণ্ড শেষ হলে আমরা পাতা বলবো, পাতা শেষ হলে আমরা ফুল বলবো, ফল তো নাই। বীজ সম্পর্কে বলতে পারবো, সেগুলো আমরা সবগুলোই আমরা আস্তে আস্তে লিখবো। প্রথমে লেখো 1 মূল। লিখছো ওই মূল? তিনটে লেখার পর কি যেন একটু লিখতে বলছেন স্যার? লেখো সাইকাস উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যাবলী নিম্নরূপ। সাইকাস উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যাবলী নিম্নরূপ। 1 নম্বরে লেখো মূল। সাইকাস উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যাবলী নিম্নরূপ। 1 নম্বরে লেখো মূল। লিখে হাইফেন দিয়ে লেখো সাইকাস উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে যে ভ্রূণমূল উৎপন্ন হয়, এইভাবে দেখো ভ্রূণমূল। সাইকাস উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে যে ভ্রূণমূল উৎপন্ন হয় তা অত্যন্ত নরম থাকে। সাইকাস উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে যে ভ্রূণমূল উৎপন্ন হয় তা অত্যন্ত নরম থাকে। সাইকাস উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে যে ভ্রূণমূল উৎপন্ন হয় তা অত্যন্ত নরম থাকে। দাড়ি সাথে লেখো মাটি ভেদ করে এই মূল প্রবেশ করতে পারে না, যা শীঘ্রই নষ্ট হয়ে যায়। মাটি ভেদ করে এই মূল প্রবেশ করতে পারে না, যা শীঘ্রই নষ্ট হয়ে যায়। সাইকাস উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে যে ভ্রূণমূল উৎপন্ন হয় তা অত্যন্ত নরম থাকে। মাটি ভেদ করে এই মূল প্রবেশ করতে পারে না, যা শীঘ্রই নষ্ট হয়ে যায়। লিখছো? জি স্যার। জি স্যার। সাথে লেখো পরবর্তীতে এই ক্ষতস্থান থেকে, পরবর্তীতে এই ক্ষতস্থান দিয়ে বা ক্ষতস্থান থেকে, যা লেখো পরবর্তীতে এই ক্ষতস্থান দিয়ে নষ্টক আন্ডারলাইন করো, কমা এনাবেনা আন্ডারলাইন করো, দুইটা বৈজ্ঞানিক নাম। পরবর্তীতে এই ক্ষতস্থান দিয়ে নষ্টক এনাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া মূলের অভ্যন্তরে প্রবেশ করে বা উদ্ভিদের দেহে প্রবেশ করে, যা লেখো পরবর্তীতে এই ক্ষতস্থান দিয়ে নষ্টক এনাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া মূল অঞ্চলে প্রবেশ করে, যা লেখো নষ্ট হয়ে গেলেও বাকি যেটুকু থাকে ওটার মধ্যে ঢুকে আর। পরবর্তীতে এই ক্ষতস্থান দিয়ে নষ্টক এনাবেনা ইত্যাদি সায়ানোব্যাকটেরিয়া মূল অঞ্চলে প্রবেশ করে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। সাথে লেখো এক পর্যায়ে এই অঞ্চল দিয়ে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে উৎপন্ন হয়। এক পর্যায়ে এই স্থান দিয়ে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে উৎপন্ন হয়, যাকে অস্থানিক মূল বলে। এক পর্যায়ে এই স্থান দিয়ে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে উৎপন্ন হয়, যাকে অস্থানিক মূল বলে। এক পর্যায়ে এই স্থান দিয়ে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে উৎপন্ন হয়, যাকে অস্থানিক মূল বলে। দাড়ি এক পর্যায়ে এই স্থান দিয়ে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে উৎপন্ন হয়, যাকে অস্থানিক মূল বলে। লিখছো? জি স্যার। জি স্যার। সাথে লেখো নষ্টক কমা এনাবেনা এই অস্থানিক মূলের ভেতরে প্রবেশ করে, নষ্টক কমা এনাবেনা এই অস্থানিক মূলের ভেতর প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে। নষ্টক এনাবেনা নাম ইত্যাদি কি জানেন, নষ্টক এনাবেনা এই মূলের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে মূলের আকৃতি
স্ফীত হয়ে, যার ফলে মূলের আকৃতি স্ফীত হয়ে কোরাল বা প্রবালের ন্যায় ধারণ করে, যার ফলে মূলের আকৃতি স্ফীত হয়ে কোরাল বা প্রবালের ন্যায় ধারণ করে। দাঁড়ি, এই প্রকার মূলকে কোরালয়েড মূল বলে। যার ফলে মূলের আকৃতি স্ফীত হয়ে কোরাল বা প্রবালের ন্যায় ধারণ করে, দাঁড়ি, এই প্রকার মূলকে কোরালয়েড মূল বলে। যার ফলে মূলের আকৃতি স্ফীত হয়ে কোরাল বা প্রবালের ন্যায় ধারণ করে, এই প্রকার মূলকে কোরালয়েড মূল বলে। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার এখানে কি ওই অস্থানিক মূলটা কি আগে সৃষ্টি হয় নাকি হলো নষ্ট কেন আপনার আগে প্রবেশ করে? আগে নষ্ট কেন হবে না প্রবেশ করে। তো স্যার হলো জেনারেল যে ব্যাখ্যাটা দেওয়া স্যার ওইখানে তো ছিল দেওয়া যে না না, আগে হচ্ছে হলো ওই আমার অস্থানিক মূল ক্ষতস্থানটা আমি বলি, নষ্ট কেন হবে না তো এমনি মূলের মধ্যে ডাইরেক্ট ঢুকতে পারে না। যখন একটা ক্ষত তৈরি হয়, ভ্রূণমূলটা নষ্ট হলে ওখানে একটা ক্ষতস্থান হয়, পচে যায়, ওই পচা জায়গা দিয়ে ইয়াটা নষ্ট কেন হবে না এটা ঢোকে, ঢুইকা স্যার ওই বলতেছে মূল অঞ্চলের মধ্যে বসে থাকে। তারপরে যখন জি ধীরে স্যার, ধীরে অস্থানিক মূল, হ্যাঁ বল, কি বলো? স্যার ওরা বলতেছে যে হচ্ছিল যে অস্থানিক মূলটা সৃষ্টি হওয়ার পর ওই অস্থানিক মূলটাকে হচ্ছিল ব্যাকটেরিয়া আক্রমণ করে, তারপর হচ্ছিল ওই জায়গায় না সমস্যা হয়, তারপর নষ্ট কেন হবে না প্রবেশ করে। না 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 না, সেটা ওরকম না। ক্ষতস্থান যখন হয় ওই ক্ষত জায়গা দিয়েই নষ্ট কেনাবেনাটা ঢোকে, ঢুইকা মূল অঞ্চলের মধ্যে ওরা চুপ করে বসে থাকে। তারপরে যখন আস্তে আস্তে ওই মূল অঞ্চল দিয়ে ক্ষতস্থানের ওই জায়গাটা তো ক্ষতটা একসময় শুকায় যায়, শুকায় গেলে আস্তে 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 ওখান থেকে চিকন চিকন সুতার মতো মূল বের হতে থাকে। যত মূল বের হতে থাকে আর ওই নষ্ট কেনাবেনা ততই অস্থানিক মূলের মধ্যে ঢুকতে থাকে, যেটা আগেই ঢুকে বসে আছে। এমনি সরাসরি যখন মূলটার ভেতরে তো নষ্ট কেনাবেনা চাইলেই ঢুকতে পারে না, মূলের বাইরে তো একটা আবরণ থাকে, ওটা ভেদ করে তো আর সায়ানোব্যাকটেরিয়া ঢুকতে পারে না। জানি না, আমার ক্লাস শেষ হবে 6টায়। লজিকটা বুঝছো? তৌহিদ, অস্থানিক মূল কি নষ্ট কেনাবেনার কারণেই হয়? অস্থানিক মূলটার জন্য নষ্ট কেনাবেনা দায়ী না। অস্থানিক মূলটা পুরনো মূল নষ্ট হয়ে গেছে, এখন একটা সুতার মতো মূল বের হবে, এটাই ন্যাচারাল প্রসেস। কিন্তু ওইটাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নষ্ট কেনাবেনার জন্য কিন্তু অস্থানিক মূল তৈরি হওয়া না হওয়া নির্ভর করে না। অস্থানিক মূল তৈরি হয়েছে, এইটাতে নষ্ট কেনাবেনার সুবিধা হয়েছে, ও তখন ওই মূলের মধ্যে ঢুকে বাসা বাঁধতে পারছে ভালো। কিন্তু নষ্ট কেনাবেনা ঢুকতে পারতো না, যদি সরাসরি অস্থানিক মূল উৎপন্ন হইতো তাহলে আর নষ্ট কেনাবেনা ঢুকতে পারতো না। কিন্তু প্রথমে যখন একটা ভ্রূণমূল তৈরি হওয়ার পরে নষ্ট হয়, পচে যায়, তখনই ওই পচা জায়গা দিয়ে নষ্ট কেনাবেনার জন্য ঢুকতে সুবিধা হয়। তারপরে অস্থানিক মূল তৈরি হলে তার মধ্যে ঢুকে বাসা বাঁধতে তার অনেক সুবিধা হয়। বুঝাতে পারি নাই বোধহয় আমি নাকি? স্যার আমাদের ব্যাখ্যা এমন হয়ে গেছে স্যার যে ছিল নষ্ট কেনাবেনাটা ঢুকে হচ্ছিল এই অস্থানিক মূলটা না তৈরি না, করেছে। ওখানে না, ওরকম লিখে থাকলে সেটা সঠিক লিখে নাই। আমি যেটা বলতেছি কনসিকুয়েন্সটা খেয়াল করো। প্রথমে ভ্রূণমূল তৈরি হলো, ভ্রূণমূলটা পচে গেল, পচা জায়গা দিয়ে নষ্ট কেনাবেনা ঢুকলো, ঢুকা পচার আশেপাশে যেটুকু একটু সুস্থ জায়গা আছে ওখানে সে থাকতে থাকলো, পচা জায়গা আস্তে আস্তে শুকায় গেল, রিপেয়ার হয়ে গেল, এখন ওই জায়গা দিয়ে আস্তে আস্তে চিকন সুতার মতো মূল বেরোতে শুরু করলো। যত সুতার মতো মূল বেরোতেছে আর নষ্ট কেনাবেনা সুতার মতো মূলের মধ্যে ঢুকতেছে আর বাসা বাঁধতেছে, ঢুকতেছে আর বাসা বাঁধতেছে, গাছের মধ্যেই আছে সে, কিন্তু ওর মধ্যে ঢুকে খালি সে সংখ্যা বৃদ্ধি করতেছে আর স্ফীত হইতেছে। আস্তে আস্তে যত অস্থানিক মূল বড় হইতেছে, সব অস্থানিক মূলই ওই নষ্ট কেনাবেনার কারণে ফুলে ফুলে আদার মতো আকৃতি ধারণ করতেছে, যে কারণে এটা কোরালয়েড মূল নাম হয়ে যাচ্ছে। আমি কি কনসিকুয়েন্সটা বুঝাতে পারছি না পারিনি? তৌহিদ, জি স্যার বুঝছি স্যার। এই এর বাইরে কোনো কথা বললে সেটা গ্রহণযোগ্য না, এটাই হচ্ছে সঠিক কথা। বইতে কি লিখছে না লিখছে হ্যাঁ, থ্যাংক ইউ বলছি স্যার। ঠিক আছে, বইতে তো কত কথাই লেখে, বই তো লেখে, বই তো স্যাররা লেখে না, বই লেখে ছাত্ররা, ছাত্ররা লিখে যায় স্যারদের কাছে যায় সই নিয়ে আসে, স্যার আমার নামে তো আর বই বেরোলে চলবে না, আপনি কিছু সংযোজন বিয়োজন করে সই দিয়ে দেন। এখন এসব কথা বললে তো আর লাভ নাই, এগুলো আমরা জানি। তবে তাই বলে যে বই অথেন্টিক না কোনো ক্ষেত্রেই তা না, অনেক ক্ষেত্রে এরকম করে ওরা আর কি। আচ্ছা, কি জানো লিখলাম লাইনটা, তখন এই প্রকার মূলকে কোরালয়েড মূল বলে। আচ্ছা দাঁড়ি, সাথে লেখো, অধিকাংশ কোরালয়েড মূল, অধিকাংশ কোরালয়েড মূল, লিখো না কেন লাস্ট লাইনটা,
অধিকাংশ কোরালয়েড মূল, লেখো না কেন কথাটা? লিখতেছি স্যার। অধিকাংশ কোরালয়েড মূল অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে মাটির উপরে উঠে আসে। অধিকাংশ কোরালয়েড মূল অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে মাটির উপরে উঠে আসে। দাঁড়ি, অধিকাংশ কোরালয়েড মূল অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে মাটির উপরে উঠে আসে। দাঁড়ি, শেষ, মূলের কথা লেখা শেষ। লিখতে পারছো মূল? জি স্যার। আমি যেভাবে একেবারে সুন্দর করে বুঝাই দিছি না ফ্যাক্ট, এইভাবে তো বইতে লেখে নাই, বুঝাই দেয় নাই। জি যে স্যার, কারণে বুঝছি। তোমাদের ওই যে কারণে কনসিকুয়েন্সটা ধরতে মানে একটু অসুবিধা হচ্ছে। এবার মনে হয় বুঝতে পারছো। এবার মূলের পরে লিখবো কি? কাণ্ড। দেখো কাণ্ড, 2 নম্বরে লেখো কাণ্ড। এখন শোনো, সাইকাসের কাণ্ড কিন্তু সাধারণত এমন ওই তাল গাছের মতো, বুঝছো? তাল গাছের যেমন বা নারকেল গাছের মাথায় যে পাতা, মাঝখানে আর কোথাও পাতা নাই, মাঝখানে কোনো শাখা প্রশাখা নাই, এটাই সাধারণত স্বাভাবিক। তবে কিছু সাইকাস আছে, ওরা আবার কি করে জানো, গোড়া থেকে আবার এরকম নতুন আবার চারা বের হয়। কলা গাছের যেমন গোড়া থেকে আমরা বলি না চারা বের হয়েছে নতুন, কথা বলো না কেন? জি স্যার। কলা গাছে যেরকম গোড়া থেকে, হ্যাঁ, কলা গাছে যেমন গোড়া থেকে চারা বের হয় না, ওদের আবার এরকম গোড়া থেকে চারা বের হয়। সব সাইকাস না, কিছু। আবার কিছু সাইকাস আছে মাথায় গিয়েও আবার এরকম শাখা তৈরি হয়, এগুলো ব্যতিক্রম। যেমন তোমার খেজুর গাছের মাথায় গিয়ে অনেক সময় দেখা যায় না যে মাথাটা 2-3টা ভাগে ভাগ হয়, বলে না 2 মাথা 3 মাথা খেজুর গাছ, 2-3 মাথা খেজুর গাছ, আমাদের কিন্তু গ্রামে 4টা মাথার আছে। 4টা মাথারও আছে। তাই এগুলো তো ধরো এগুলো তো ব্যতিক্রম। কিন্তু নর্মাল কন্ডিশন কোনটা? নর্মাল কন্ডিশন হচ্ছে খেজুর গাছের সাধারণত গোড়া থেকেও কোনো শাখা বের হবে না, আর মাথায় গিয়েও শাখা বের হবে না, আমরা ওটাই লিখব। তাহলে লেখো। আর এই যে কাণ্ডটা না, এই যে সাইকাস উদ্ভিদের যে কাণ্ড, তোমার এই কাণ্ড দেখতে পাম গাছের মতো। পাম গাছ দেখছো তোমরা? আমার ওই পড়ানোর রুমের সামনে একটা ছিল, এখন তো নাই। এই যে অক্সফোর্ড মিশন স্কুলের সামনে কতগুলো আছে এখনো, ওই রকমের পাম গাছ। এই জন্য সাইকাসকে বলা হয় কি জানো? পাম ফার্ন, PALM, পাম, আর ফার্ন, FERN, ফার্ন। পাম আর ফার্ন দুজনেরই ক্যারেক্টারের কম্বিনেশন কিরকম? কাণ্ডটা দেখতে পাম গাছের মতো, আর পাতা কিরকম জানো? সাইকাস উদ্ভিদের পাতা কচি অবস্থায় থাকে ফার্নের মতো। এই যে দেখো, একটা ছবি দেখাই তাহলে বুঝবা। সাইকাস উদ্ভিদের পাতা কচি অবস্থায়, বুঝছো, ফার্ন গাছের পাতার মতো পেঁচানো পেঁচানো থাকে। ফার্ন মানে ঢেকি শাক, দেখছো জীবনে? জি স্যার, ঢেঁকি শাক খাইছি। খাইছো না? পাম ফার্ন গেল কই? এই যে এই ছবিটা দেখো, এই দেখো উপরে একটা ছবি আসছে। জি স্যার। জি স্যার। এগুলো সব সাইকাস উদ্ভিদের পাতা। দেখো এই ঢেকি শাকের পাতার মতো মোড়ানো মোড়ানো না, সাইকাসের পাতা কিন্তু এগুলো। জি স্যার। এই জন্য যেহেতু ক্যারেক্টারের সাথে মধ্যে পাম এবং ফার্ন দুজনের ক্যারেক্টারের কম্বিনেশন আছে, সেই জন্য সাইকাস উদ্ভিদের নাম দেওয়া হচ্ছে পাম ফার্ন। যেটা ওই যে জানতে চাইছিল কানিস। এই যে পাম গাছ দেখছো, এই যে এটার বলে পাম গাছ, এই যে উপরের এটা। তো এই ক্যারেক্টার গুলো লিখবো আমরা এখন। লেখো, কি লিখবা? লেখো কি বলা যায়, কাণ্ড কথাটা লিখছো? এই কথা বলো না, কাণ্ড কথাটা লিখছো? জি জি স্যার। স্যার। লেখো, সাইকাস উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন। সাইকাস উদ্ভিদের কাণ্ড, এটা মাথা আবার 2 ভাগ হয়েছে। সাইকাস উদ্ভিদের কাণ্ড সাধারণত কি? শাখাবিহীন, কমা, গোলাকার এবং নিরেট। নয়রশ্মি রয়েকার ট, নিরেট মানে ভেতরে কোনো ফাঁপা না, নিরেট। সাইকাস উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন, কমা, গোলাকার এবং নিরেট। লিখতে পারছো না পারো নাই? জি স্যার। আচ্ছা, এই যে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে অনেক দাগ দেখতে পাচ্ছ।
জি স্যার। জি এই স্যার। দাগগুলো হচ্ছে লিফ স্কার, কাণ্ডের গায়ে এই পাতা ঝরে যাওয়ার কারণে এই দাগগুলো পড়ছে, এগুলোকে বলে লিফ স্কার। কে যেন একজন জানতে চাইছিল না লিফ স্কার কি? জি স্যার। এই হচ্ছে সে লিফ স্কার, সেটা আমরা এবার লিখবো। লেখো কাণ্ডের গায়ে, লিখতে পারবে না? কাণ্ডের গায়ে পাতা ঝরার দাগ দেখা যায়, যাকে লিফ স্কার বলে। কাণ্ডের গায়ে পাতা ঝরার দাগ দেখা যায়, যাকে কি বলে? লিফ স্কার। SCAR, স্কার বানান লিখতে পারবে না? জি স্যার। আচ্ছা, কাণ্ডের গায়ে পাতা ঝরার দাগ দেখা যায়, যাকে লিফ স্কার বলে। এখন শোনো, স্যার, এটা এই যে বুঝি নাই, এটা কেন হয়? কেন হয় বুঝবা না, পাতাটা যখন পরাবো না তখন কারণটা বলবো না। এখন শোনো না, এই যে পাম গাছটার দিকে তাকাও, পাম গাছেও তো এরকমের থাকে। এই যে পাম গাছটার দিকে গোল গোল দাগ দেখো পাম গাছটার মধ্যে। জি স্যার। জি স্যার। এখানে এই গোল দাগটা কেন হয়েছে? কারণ ওই যে পাতার যে গোড়াটা যেখানে লেগেছিল, ওই পাতার গোড়াটা কিন্তু গাছটাকে বেষ্টন করে রাখে, কাণ্ডটাকে বেষ্টন করে রাখে। তাল, খেজুর, নারকেল, সুপারি, এদের পাতার গোড়াটা অনেক চ্যাপ্টা থাকে, পত্র মূলটা অনেক চ্যাপ্টা থাকে, যা কাণ্ডটাকে বেষ্টন করে রাখে। তাই এ কারণেই যখন পাতাটা ঝরে যায় ওখানে একটা দাগ পড়ে। অনেক সময় এরকমের গোলাকার দাগ দেখে গাছের বয়স নির্ণয় করা যায়। এই যে দেখো, এই যে সাইকাসের এই ছবিটা দেখো, গোল গোল দাগ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কথা বলে না? জি স্যার। দেখা যায়, হ্যাঁ। এই দাগগুলো কি মিন করে জানো? এইখানে যে পাতাগুলো ছিল একটা নির্দিষ্ট সময়, বছরে একটা নির্দিষ্ট সময় এই পাতাগুলো গজাইছে, আবার এখানে একটা নির্দিষ্ট সময় পাতাগুলো গজাইছে, আবার একসাথে ঝরে গেছে। তাহলে এই একটা লিফ স্কারের গোল দাগ, এই একটা অনেকগুলো লিফ স্কারের গোল দাগ। প্রত্যেকটা ছোট ছোট দাগকে বলে লিফ স্কার। কিন্তু অনেকগুলো লিফ স্কার যখন একসাথে একটা গোল দাগ তৈরি করে, কেন করে? কারণ পাতাগুলো সব একসাথে গজায়, আবার একসাথে পাতাগুলো ঝরে যায়, সেই জন্য এই গোল দাগটা তৈরি হয়। এই দাগ দেখে তুমি কিন্তু গাছের বয়স বের করে ফেলতে পারবে। তখন এইটাকে বলে অ্যানুয়াল রিং। বুঝতে পারছো? এই গোল দাগ দেখে, এই যে দেখো ছবিগুলো দেখো, এই ছবিটা দেখো, দুই রকমের পাতা থাকে, বুঝছো? এক রকমের পাতা হচ্ছে লাল ছোট ছোট, সেগুলোকে বলে স্কেল, একটু পরে দেখাবো না। এই জায়গাগুলোতে ছিল স্কেল, আর এই জায়গায় ছিল বড় বড় সবুজ পাতা। আবার এই জায়গায় ছিল লাল স্কেল, আবার এই জায়গায় ছিল সবুজ পাতা। যেখানে যেখানে সবুজ পাতা ছিল, সেই পাতাগুলো যখন ঝরে গেছে তখন ওখানে একটা গোল দাগ পড়ছে। সাধারণত বছরে একবার সবগুলো পাতা ঝরে গেলে ওই জায়গায় একটা গোল দাগ পড়ে। এই জন্য এটাকে বলে অ্যানুয়াল রিং, যেটা দেখে তুমি গাছের বয়স বলে দিতে পারবা যে এই গাছটার বয়স কত। এই যে দেখো, এই একটা অ্যানুয়াল রিং, এই একটা, এই একটা। এইভাবে অ্যানুয়াল রিং গুলো গাছ বড় হয়ে গেল। তুমি তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছে এগুলো দেখবা। হ্যাঁ, নারকেল খেজুর গাছ দেখছো জীবনে? জি জি স্যার। স্যার। কোথায় দেখছো? না স্যার, দেখি নাই। খেজুর গাছ দেখছো? এটার নাম খেজুর গাছ। বিশ্বাস হয় এটার নাম যে খেজুর গাছ? জি স্যার, দেখছি। এই খেজুর গাছের গায়ে এরকম দাগ থাকে, গোল গোল দাগ থাকে। তাল গাছেও থাকে, ওগুলোকে অ্যানুয়াল রিং বলে। আচ্ছা, এখন লেখো কাণ্ডের গায়ে, দেখো না কেন, কাণ্ডের গায়ে পাতা ঝরার দাগ দেখা যায়। এই যে পাতা দেখো কিরকমের, সাইকাসের পাতা দেখো, এই এক ধরনের ছোট ছোট লাল লাল পাতা থাকে, এগুলোকে বলে স্বল্পপত্র। আর এক ধরনের বড় বড় পাতা থাকে, এগুলোকে বলে পর্ণপত্র। স্বল্পপত্র আর পর্ণপত্র। পর্ণপত্র মানে সবুজ পাতাটা, এই এক জায়গায় সবগুলো পাতা, তো এগুলো যখন ঝরে যাবে তখন এখানে একটা গোল দাগ করবে। আবার গাছটা বড় হবে, আবার পাতা গজাবে, আবার ওইরকম সবগুলো পাতা ঝরে যাবে, একটা গোল দাগ করবে। আচ্ছা লেখো, কাণ্ডের গায়ে পাতা ঝরার দাগ দেখা যায়, যাকে লিফ স্কার বলে। লিখছো? জি স্যার। সাথে লেখো সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো, সবগুলো পাতা একই সাথে ঝরে যায়। সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো সবগুলো পাতা একই সাথে ঝরে যায়,
সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো সবগুলো পাতা একই সাথে ঝরে যায়, যা গাছের গায়ে গোলাকার দাগ সৃষ্টি করে। সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো সবগুলো পাতা একই সাথে ঝরে যায়, যা গাছের গায়ে গোলাকার দাগ সৃষ্টি করে। সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো সবগুলো পাতা একই সাথে ঝরে যায়, যা গাছের গায়ে গোলাকার দাগ সৃষ্টি করে। লিখছ? জি স্যার। জি স্যার। দাড়ি সাথে লেখো। এই দাগ গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায় বলে একে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় বলে। এই দাগ গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায় বলে একে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় বলে। এই দাগ গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায় বলে একে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় বলে। এই দাগ গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায় বলে একে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় বলে। অ্যানুয়াল রিংটা তৈরি হয় কিভাবে দেখো, এটার দিকে তাকালে বুঝবা না। এই যে দেখো, এই এখন এখানে সবগুলো পাতা, এক সময় এই পাতাগুলো এখানে ছিল, এক সময় এখানে ছিল, আর এক সময় এখানে ছিল। পাতাগুলো সব একই সাথে গজায় আবার একই সাথে ঝরে যায়, যে কারণেই তো অ্যানুয়াল রিংটা তৈরি হয়। সাধারণত একটি নির্দিষ্ট বছরে জন্মানো সবগুলো পাতা একই সাথে ঝরে যায়, যা গাছের গায়ে গোলাকার দাগ সৃষ্টি করে। এই দাগ গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায় বলে একে অ্যানুয়াল রিং বা কি বলে, বর্ষ বলয়। বলয়। বর্ষ বলয় বলে। আজকে এটুকু থাকুক। স্যার এই একটা কথা ছিল। বলো। স্যার ওই যে আমরা গতকালকে পড়ছিলাম যে ওই যে সেকোইয়া সেম্পারভিরেন্স, ওই যে ওইটা স্যার হচ্ছিল, ওটা বলছিলাম যে এটা সবচেয়ে বয়স্ক উদ্ভিদ এবং সবচেয়ে লম্বা উদ্ভিদ, উচ্চতা সবচেয়ে বেশি। কিন্তু স্যার ওইটা হচ্ছিল যে গুগলে দেখলাম, বইতেও দেখলাম যে ওটার উচ্চতা ঠিক আছে, উচ্চতা সবার হচ্ছে বড়, কিন্তু স্যার বয়সের দিকে হচ্ছিল আমেরিকার ওই যে নাভাডো ক্যালিফোর্নিয়া বিদ্যমান একটা আছে পাইন গাছটা হলো সবচেয়ে বেশি বড়, 5000 বছরের। এই সিকোয়া জাইগানসিয়া সেম্পারভিরেন্সের বয়স বেশি না? না স্যার, সব জায়গায় লেখা দেখলাম যে পাইন গাছের বয়স। আচ্ছা, তাহলে সেটা দেখে পাইন বেশি স্যার, ওইটাও লিখছে তাই। উচ্চতায় ঠিক আছে ওইটা না? বইতে স্যার গুগলে সব জায়গায় পেলাম। ব্রিসল হ্যাঁ স্যার, উচ্চতার দিক থেকে পাইন বলে। বড় সবার চেয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা হলে একটু কারেকশন করে নিও। তা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।